শাসক নয় সেবক চাই। তো বেসিক্যালি আমাদের যেটা চাওয়া সেটা হচ্ছে আমরা আসলে শাসকই চাই, তবে সেই শাসক যেন তার শাসনের মধ্য দিয়ে সেবাটাকে সবার আগে নিশ্চিত করে। কারণ দেখুন, একজন বাংলাদেশের আসলে আর্থসামাজিক বাস্তবতা যেটা বা বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা যেটা, সেখানে যদি আপনি শাসক না হন, বাংলাদেশের রাজনৈতিক বলেন কিংবা যে কোনো সেক্টরে আপনি কিন্তু ইনসাফ কিংবা জাস্টিস যেটা সেটা নিশ্চিত করতে পারবেন না। কারণ বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে এত বেশি জুটচুরি বাটপাড়ি সবকিছু ঢুকে গিয়েছে যে আপনি শাসন না করলে সেই জায়গাটাকে আসলে কন্ট্রোল করা সম্ভব না। তবে আমরা সেরকম শাসক চাই না যে শুধুমাত্র নিজের পারপাসটাকে সার্ভ করে, যে শুধুমাত্র নিজের আইডিওলজি নিজের পার্সপেক্টিভ অন্যের উপর চাপিয়ে দেয়। আমরা এরকম শাসক চাই যে সবার জন্য সমান সেবাটাকে নিশ্চিত করে, যারা খারাপ লোক তাদেরকে আসলে শাসনের মাধ্যমে সবার জন্য যে লেভেল প্লেইং ফিল্ড বলি কিংবা হচ্ছে যার যেটা প্রাপ্য তার জন্য সেটা নিশ্চিত করে। তো ম্যাডামরা আসলে অনেক কিছু বলছিলেন, সেখান থেকে আমি কয়েকটা জিনিস নিজে নোট করেছি। যেরকম বলছিলেন যে ম্যাডাম বলছিলেন ব্যক্তির নিজের ভাগ্য যদি নিজে পরিবর্তন করতে না চায় তাহলে আল্লাহ তাআলাও জাতির ভাগ্য পরিবর্তন করে না। তো বাংলাদেশের বাস্তবতা যেটা, বাংলাদেশে দেখা যায় যে 1000-2000 টাকার জন্য আমরা নিজেদের ভোটটা বিক্রি করে দিই। সেটা একেবারে ধরুন যে চেয়ারম্যান নির্বাচন কিংবা মেম্বার নির্বাচন, তার জন্য শত শত কোটি টাকার খেলা বাংলাদেশে হয়েছে। এটা আমরা গত 16 বছরে দেখেছি। তো সেই জায়গা থেকে যদি আমরা ব্যক্তির জায়গা থেকে যদি নিজেরা সৎ না হই এবং তাদের আসলে এটুকু বোঝানো যায় না, সে যে কাজটা করবে সেটাতে আপনার সেবা করার জন্য সে নিয়োজিত হবে, কিন্তু আমরা মনে করি কি যে ক্ষমতায় যাবে তার কাছ থেকে আমাদের কিছু নেওয়ার আছে বা দেওয়ার আছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে সে নিজেই এই জায়গায় আসতে চাচ্ছে জনগণের সেবা করার জন্য, সেটা আসলে কত বোঝানো যায় না। তারা মনে করে যে পাওয়ারে থাকে তার হাতেই সবকিছু, কিন্তু আমাদের নিজেদের মধ্যে যেটা আমরা বলি যে আমাদের ক্ষমতার উৎস জনগণ, সেটাই আসলে আমরা সার্ভিস লেভেলে এখনো প্রমাণ করতে পারিনি বা তাদের বোঝাতে পারিনি। এই জায়গাটাতে যাদের পলিসি মেকিং এ যারা আছে তাদের আসলে অ্যাডভোকেসি করার একটা বড় জায়গা আছে। অনেক দেশে সম্ভবত এরকম হয়, আমি খুব সম্ভবত কিছুদিন আগে হয়তো বলেছিলাম যে যারা এখন যারা ভোট দেবে, নতুন ভোটার যারা, তাদেরকে যাতে অ্যাডভোকেসির মাধ্যমে এই জিনিসটা ক্লিয়ার করা হয় যে ক্ষমতার উৎস আসলে আমরা, তারা না। এই অ্যাডভোকেসিটা চালানোর জন্য খুব সম্ভবত বেশ কিছু দেশে এরকম প্রোগ্রাম করা হয়। তো এটা যদি আমাদের দেশেও আসলে করা যেত খুবই ভালো হতো। তবে আমার মনে হয় যখন প্যারাডাইমটা শিফট হলো, রাজনৈতিক একটা পরিবর্তন আসলো, সেই জায়গা থেকে এখন অনেকটাই জনগণ সচেতন বা ছাত্রছাত্রী যারা এখন ফার্স্ট টাইম ভোটার তারাও বেশ কিছুটা সচেতন। তবে আমি মনে করি আপনারা যারা এখানে বিভিন্ন পেশায় রয়েছেন তাদেরও অনেকখানি দায়িত্ব, বিশেষ করে আমাদের ইউনিভার্সিটি যারা টিচার্স আছেন, আমাদের ম্যাডামরা, আপনাদের দায়িত্বটা সম্ভবত একটু বেশি। আমরা গত 16 বছরে দেখেছি যে ক্লাসে বা অন্যান্য যে কোনো পাঠ্যক্রমে খুব সফটলি আসলে একটা দলের পার্টটা সার্ভ করা হয়েছে। এটা আমি বলছি, আপনারা কিছু মনে করবেন না, কিন্তু এটা সত্য। আমরা নিজেরা এটা দেখেছি বিভিন্নভাবে সফটলি এই আইডিওলজি ঢুকানো হয়েছে। আমাদের কোনো বিকল্প নেই বাংলাদেশে, মানে সবাইকে অ্যাপলিটিক্যাল করে রাখার যে এজেন্ডা ছিল যাতে কেউ ভয়েসটা রেজ করতে না পারে। তো এই জায়গা থেকে ইদানিংকালে একটা জিনিস আমি যেটা দেখি, এটা ম্যাডামদের আমি কেন বলছি, ইদানিংকালে আমরা যেটা একটা দেখি যে বলা হয় যে জুলাই আন্দোলন হয়েছে, এখন শিক্ষার্থীদের উচিত পড়ার টেবিলে ফিরে যাওয়া। তারা পড়ার টেবিলে ফিরে না যাওয়ার কারণে এখানে একটা গতকালকে দেখলাম যে খুব বড় একটা কলাম লেখা হয়েছে, শিক্ষার্থীরা পড়ার টেবিলে ফিরে না যাওয়ার কারণে এই ধরনের ফলাফল বিপর্যয় হয়েছে এইচএসসি পরীক্ষায়। কিন্তু ব্যাপারটা তো এরকম না। একজন মানুষ, একজন শিক্ষার্থী, তার তো রাজনৈতিক সচেতন হতে হবে, তার পড়াশোনার পাশাপাশি তাকে দেশ সম্পর্কেও জানতে হবে। সে 2 দিন পরে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় যাবে। সে যদি রাজনৈতিকভাবে অ্যাপলিটিক্যালি থেকে যায় তাহলে সে কিভাবে বুঝবে তার কি করতে হবে? সে ভবিষ্যতে গিয়ে ও যেটা পুরাতন বন্দোবস্ত, আমাদের নতুন বন্দোবস্তের কথা বলছি, পুরাতন বন্দোবস্তের সাথে খাপ খায় নেবে, যেটা আমরা আসলে খুবই কষ্টের সাথে বলতে হয়, যেটা আমরা এই ইন্টারিম গভর্নমেন্টে আমরা দেখতে পাচ্ছি। আমাদের সবার একটা এক্সপেকটেশন ছিল যে একটা রেগুলেশন হয়েছে, এখন হয়তো খুব বড় একটা চেঞ্জ আমরা আনতে পারবো, কিন্তু দেখা গিয়েছে যারা এই শাসনে গিয়েছে তারাই সেই পুরাতন বন্দোবস্তে ফিরে গিয়েছে। আমরা সেই আগের মতোই দেখতে পাচ্ছি। সবচেয়ে কষ্টের ব্যাপার যেটা গতকালকে জুলাই সনদ স্বাক্ষরিত হলো, কিন্তু আমরা দেখেছি গত 16 বছরের যে মিথ্যা মামলাগুলো ছিল, খুন
খুনের যারা বিভিন্ন কেসে আসামি ছিল তারা কিন্তু এখনো সেই মামলাগুলোর জন্য তাদেরকে আদালতের দুয়ারে দুয়ারে যেতে হচ্ছে। আর সবচেয়ে বড় কষ্টের ব্যাপার যেটা, আমাদের আরব আমিরাতে আমাদের আরো 24 জন ভাই বোন এখনো জেলে আছে। তারপরে হচ্ছে প্রায় 4000-এর নামে মামলা হয়েছে, সেই মামলাটাও আমরা তুলে নিতে পারিনি। তো এই ধরুন যারা এই যে নতুন গভর্নমেন্টে গেল তাদের কাছ থেকে তো আমরা সেবাটা এক্সপেক্ট করেছিলাম, যেভাবে আমরা বলছি যে আমরা সেবক চাইছি, কিন্তু সেটা আসলে পারিনি, কারণ পুরাতন বন্দোবস্তটাকে আমরা চ্যালেঞ্জ করে সেটার কোনো চেঞ্জ আনতে পারিনি। তো সেই জায়গাতে আমাদের ম্যামদের অনেক বেশি দায়িত্বটা বেড়ে সবসময় বেশি থাকে। তো আপনাদের কাছে আমাদের এক্সপেকটেশন যে আপনারা এই জিনিসটা সবসময় এনশিওর করবেন কেউ যাতে অ্যাপলিটিক্যাল না হয়। সবাই পড়াশোনা করবে, নিজ নিজে একটা জায়গায় যাবে, নিজের একটা স্বপ্ন থাকে, কিন্তু পলিটিক্যালি দেশে কি হচ্ছে না হচ্ছে, দেশ কোথায় নিয়ে যাচ্ছে, কারা শাসন করছে, এই ব্যাপারেও যাতে তারা সচেতন থাকে, সেটাও আপনাদের দায়িত্বের মধ্যেই পড়ে। আবার ধরুন যে আমরা সেবক চাইছি, কেমন ধরনের সেবক চাইছি, আমরা যখন সামনে আমাদের নির্বাচন আসবে, আমরা গত 16 বছরে দেখেছি যে আওয়ামী আমলে সংসদের যে কাজ যে আইন প্রণয়ন, তার চেয়ে সবচেয়ে বেশি সবকিছুই হয়েছে প্রথমটা বাদে। জনগণের কথা বলার জন্য আসলে আমরা পার্লামেন্টে পাঠাতাম, সেখানে আমরা গান গাইতে দেখেছি, আবৃত্তি করতে দেখেছি, প্রশংসা করতে দেখেছি, কিন্তু আমাদের যে চাওয়া সেগুলো আমরা পেতে আমাদের কথাগুলো আসলে ওখানে উচ্চারিত হয়নি। তো এইবারে আসলে জনগণের উপরে ডিপেন্ড করছে তারা কাকে সংসদে পাঠাবে। তবে সংসদে পাঠানোর ক্ষেত্রে সবচেয়ে খারাপ লাগার ব্যাপার যেটা, গত 16 বছর আসে বাংলাদেশে সেভাবে নেতৃত্ব তৈরি করতে দেওয়া হয়নি। যারা আছেন তারা হয়তো সেই পুরাতন বন্দোবস্তে অনেক বেশি অভ্যস্ত। তো একটা নতুন বন্দোবস্তের কথা যেহেতু আমরা বলছি, রাজনৈতিক কালচারটাকে যেহেতু আমরা চেঞ্জ করার কথা বলছি, সেই জায়গা থেকে সম্মিলিত নারী প্রয়াসের হয়তো একটা বলার জায়গা আছে। সেই জায়গা থেকে আমাদের যেটা এক্সপেকটেশন যে আপনারা এই ফোকাসে করবেন যে রাজনৈতিক কালচারটাকে শিফট করার ব্যাপারে আমাদের যারা তরুণ প্রজন্ম তারা কিভাবে কাজ করতে পারি বা তাদের কি কি করার জায়গা আছে। এবং আমাদের আসলে পুরাতন যারা আছে এবং আমরা যারা নতুন, আপনাদের অভিজ্ঞতা হয়তো আমাদের চেয়ে অনেক বেশি, তবে আমরা যেভাবে চাইছি বা সেটারও একটা বলার জায়গা থাকা জরুরি। তো দুই পক্ষ বা দুই জেনারেশন মিলে যদি আমরা নতুন কিছু করতে পারি, সেটা আসলে সত্যি সত্যি চেঞ্জটা আসবে, যেটা গত 1 বছর আসলে অনেক চেষ্টা করেও পারিনি। কারণ আমাদের অনেকগুলো কমিউনিকেশন গ্যাপ ছিল, নিজেদের বোঝাপড়ার জায়গায় অনেকখানি ভুল ছিল, আইডিওলজিক্যাল ক্লেশগুলো সবচেয়ে মুখ্য হয়ে উঠেছে। তো বাংলাদেশের এখন যে ক্রাইসিসগুলোর মধ্য দিয়ে আমরা যাচ্ছি, বাংলাদেশের সামনে আরো অনেক বড় বড় ক্রাইসিস আসছে, যেটা আমরা যতটুকু অ্যাসেস করতে পারি। যে আগ্রাসনের বিরুদ্ধে আসলে আমরা কথা বলি, সেই আগ্রাসন আরো বহুগুণ শক্তি দিয়ে ফিরে আসার জন্য বসে আছে। তো সেই জায়গা থেকে আমাদের সবার একত্রে থাকা জরুরি। সবগুলো ক্লেশ বা সব ধরনের ডিফারেন্স যেগুলো, সেগুলোকে একপাশে রেখে দেশের স্বার্থে ঐক্য হওয়াটা জরুরি, এবং এক্সপেকটেশন থাকবে যে সবাই নিজ নিজ জায়গা থেকে সেটা আমরা এনশিওর করবো। থ্যাংক ইউ।